হ্যালো বন্ধুরা, গল্পের পাহাড় চ্যানেল থেকে আমি তোমাদের প্রিয় নয়নিকা বলছি। শোনো, আমাদের গল্পের পাহাড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। ধন্যবাদ। তুমি আমাকে ফুটেছো কেন? যেন কারো বদনজর না লাগে। সাফওয়ানের মুখের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, সে তো আমার উপর তোমার কবে লেগে গেছে। শিমু মেকি রাত দেখিয়ে চলে যেতে চায়, কিন্তু সাফওয়ান যেতে দেয় না। নিজের স্ত্রীকে নিজের দিকে ঘোরায়। প্রথমবারের মতো নিজ স্ত্রীর ঠোঁট স্পর্শ করায় কেঁপে ওঠে শিমুর সমস্ত শরীর। স্বামীর থেকে প্রথম এমন উষ্ণ স্পর্শ পেয়ে শিমু মূর্ছা যায় লজ্জায়, আর মাথা তুলে তাকায় না। নিচ থেকে রাজিয়া বেগম শিমুকে ডাকছিল। শিমু আর এক মুহূর্তও দেরি করে না, নিচের দিকে ছুটে যায়। সাফওয়ান শিমুর লজ্জারাঙা মুখ দেখে অমায়িক একটা হাসি দেয়। সুদর্শন দুই পুরুষের মাঝে বসে আছে এক অপরূপা সুশ্রী রমণী। খুশিতে তার দুচোখ চকচক করছে। প্রিয় পুরুষকে পারিবারিক সম্মতিতে কজনই বা নিজের করে পায়। হলুদ শাড়ি পরিহিতা রমণীর রূপ যেন ঝলমল করছে। দু ভাইয়ের হৃৎপিণ্ড প্রিয় বোনের আনন্দে পুলকিত হচ্ছে। সারাদিনের ধকলে শিমু ভীষণ ক্লান্ত। শরীর আর তার সায় দিচ্ছে না। পরনের শাড়ি এলোমেলো হয়ে গেছে। এখন ওর একবার শাওয়ার নেওয়া প্রয়োজন। শিমু দ্রুত নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাফওয়ানও ক্লান্ত হয়ে নিজের কক্ষে প্রবেশ করল, কিন্তু ঘরে নিজের স্ত্রীকে না দেখতে পেয়ে হতাশ হল। প্রায় 30 মিনিট পর শাওয়ার শেষে শিমু বের হলো। পরনে ঢিলেঢালা সাদা রঙের কামিজ। সাফওয়ান শিমুকে দেখে মুখ একটু গোমরা করে বলল, আমরা চাইলে কিন্তু একসাথে শাওয়ার নিতে পারতাম। মুহূর্তে শিমুর লজ্জায় কান গরম হয়ে গেল। কাছে এসে সাফওয়ানের সামনে কোমরে হাত রেখে দাঁড়ালো। আপনি কিন্তু দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছেন। সাফওয়ান শিমুর কোমরে রাখা হাত টেনে নিজের কোলে বসিয়ে নিল। দুহাত গলিয়ে কোমরে হাত রাখল। ঘাড়ে নাক ঘষতে লাগল। শিমু ছোটার চেষ্টা করতে চাইলে সাফওয়ান শিমুর কানের লতিতে আলতো করে কামড় বসিয়ে দিল। শিমুর লজ্জায় লাল নীল হলো বারবার। অতঃপর সাফওয়ানের অত্যাচার সহ্য করতে না পেরে শিমু সাফওয়ানের হাতে চিমটি কেটে দেয়। সাফওয়ান আহ শব্দ করে শিমুকে ছেড়ে দেয়। শিমু খোলখুলিয়ে হেসে ওঠে। সাফওয়ান শিমুর হাতের দিকে লক্ষ্য করে দেখে শিমুর হাতে মেহেদি লাগিয়েছে। সাফওয়ান শিমুর দিকে এগোতে চাইলে শিমু সাফওয়ানের দিকে বালিশ ছুঁড়ে মারে। আর এগোবেন না, আমি অনেকটা ঘুম প্রয়োজন আমার। সাফওয়ান শিমুকে উদ্দেশ্য করে চোখ টিপ দেয়। মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, এই কয়দিন দূরে থাকো, সমস্যা নেই। আর 5 দিন, তারপর তোমার এই পালিয়ে পালিয়ে লজ্জা সব ভেঙে দিব, প্রমিস। সাফওয়ান ওর জামার দিকে ইশারা করে শেষ বাজাতে বাজাতে ওয়াশরুমে চলে যায়। শিমুর জামার পিছনের দিকে তাকাতেই লাল রং দেখতে পেল। দ্রুত ক্যালেন্ডারে তারিখ লক্ষ্য করে ওর আর বুঝতে বাকি রইল না সাফওয়ান ওকে কি ইশারা করেছে। শিমু বিছানায় বসে লজ্জায় মুখ ঢেকে ফেলল। ওর লজ্জা ভীষণ লাগছে। লজ্জায় ও আড়ষ্ট হয়ে যাচ্ছে বারবার। সাফওয়ান ওকে লজ্জায় ফেলার কোনো কারণ ছাড়ছে না। একটি মিষ্টি সকাল। নতুন একজোড়া কবুতরের মিলনের জন্য সেজে উঠেছে পুরো বাড়ি। সকাল থেকে বিয়ে বাড়ি হই হুল্লোড়ে মুখরিত। অনিকা বারবার আয়নায় নিজেকে দেখছে আর লজ্জায় লাল নীল হচ্ছে। শরীরে হলুদ আভা ছড়িয়ে আছে। জুম্মার নামাজ পড়ে সে তার প্রণয় কুমারের হবে ভাবতে অন্তর শিহরিত হচ্ছে বারবার। নিজের মানুষটাকে আপন করে পাবার আনন্দ কতখানি আনিকা সেটা বারবার অনুভব করছে। আনন্দ দুষ্টু মিষ্টি লজ্জা আর শরীরকে শিহরিত করছে। আয়ান বোনের কক্ষে ঢুকতেই দেখতে পেল অনেকগুলো মেয়েদের হাসাহাসি। সে ঢুকতেই সবাই কিছুটা চুপ হলো, কিন্তু এতগুলো মেয়ের মাঝে অনিকার এক বান্ধবী বলে উঠল, ভাইয়া, অনিকা তো আপনার 5 বছরের ছোট, সেই বিয়ে করে নিচ্ছে, কিন্তু আপনার সিঙ্গেল থাকার রহস্য কি? আয়ান অ্যাটিটিউড নিয়ে বলল, আমি এইসব বিয়ে টিয়ে এখনই করতে চাই না। অনিকার ইচ্ছে করলো ভাইকে একটু পচাতে, কিন্তু বন্ধু মহলে আর কাজিন মহলের সামনে প্রিয় ভাইকে লজ্জা দিতে মন চাইল না।
মুহূর্তে ঘর জুড়ে হাসির শব্দ ছড়িয়ে পড়ল। আয়ান তার ছোট ফুপির মেয়ে তোহার দিকে রাগী চোখ করে তাকালো। মেয়েটা তার চেয়ে বয়সে ছোট, কিন্তু সম্পর্ক দা আর মাছের ন্যায়। দেখ, তুই আমাকে বললি আমাকে মেয়েরা পাত্তা দেয় না। আজকে আমি 10টি মেয়ে পটাবো, আগামী 1 মাসের ভিতরে বিয়ে করে হানিমুনেও যাব। আয়ান নিজের কথা শেষ করে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। এই পুচকি মেয়ে তাকে অপমান করার সাহস কোথায় পেল? সে হয়তো প্রথম ছেলে যে বোনের বিয়েতে বউ খোঁজার মিশনে নেমেছে। তাকে নাকি তোহা বলে মেয়েরা পাত্তা দেয় না, ও তাই তোহাকেও দেখিয়ে দেবে ও কি জিনিস। আয়ান বেরিয়ে যেতেই তোহার আত্মা শ্যাত করে উঠল। এ ছেলে যদি গার্লফ্রেন্ড মিশনে নামে তবে তার কি হবে? অনিকার বিয়ের বরযাত্রী নিচে এসে গেছে। অনিকার কাজিন মহল আর বন্ধু মহল ছুটে গেছে নিচে। অনিকাও নিজের লেহেঙ্গাটা উঁচু করে ব্যালকনির দিকে ছুটল। ওর কাঙ্ক্ষিত পুরুষকে দেখে ওর চক্ষুদয় শীতল হলো। এই মুহূর্তে মনে হলো ওর পাশে হাজারো প্রজাপতি উঠছে। কি নিদারুণ ভালো লাগা কাজ করছে ওর মাঝে। আমানকে হালকা মিষ্টি মুখ করে বাড়িতে প্রবেশ করালো সবাই। আমান বাড়িতে প্রবেশ করার সময় অনিকার ব্যালকনির দিকে তাকালো একবার, কিন্তু তার দেখার পূর্বেই অনিকা নিজেকে পর্দার আড়াল করে নিল। আমান যদিও কিছুটা হতাশ হলো, কিন্তু পরক্ষণেই ওর ঠোঁট জোড়ে মুচকি হাসি ছড়িয়ে পড়ল। অনিকার আর আমানের শুভ বিবাহ সম্পন্ন হলো। সবাই আলহামদুলিল্লাহ বলে মিষ্টি মুখ করল। একটু পরে চলে এলো বিদায়ের সময়। অনিকার হাসি মুখটা কালো হতে লাগলো। ওর ভাবতেই অবাক লাগছে, ওর এত ভালোবাসার পরিবার ছেড়ে ওকে চলে যেতে হবে এবার। শিমু ধীর পায়ে হেঁটে গিয়ে অনিকার কাঁধে হাত রাখে। নিজের কাঁধে প্রিয় ভাবির হাত পেয়ে অনিকার ছলছল চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। বোনের মতো ভাবিকে শক্ত করে আঁকড়ে ধরে কান্না করতে শুরু করে। লায়লা বেগম মেয়ের কান্না দেখে নিজের কান্না সামলাতে পারে না। রাজিয়া বেগম গিয়ে ছেলের বউকে নিজের বুকে আগলে নেয়। আলতাফের শক্ত খোলসের ভেতর থেকে পিতৃসত্তা হাহাকার করে ওঠে। সাফায়ান আর আয়ানের নিজের বোনের বিদায়ে কলিজা ছিঁড়ে যাওয়ার বেদনা অনুভব করে। কি নিদারুণ মর্মবেদনা! বোনের বিয়ে দেওয়াটা যতটা সুখের, তার থেকে বেশি কয়েক গুণের কষ্টের। এই দুঃখ শুধু মাত্র মেয়ের পরিবারই বুঝতে পারে। কিন্তু ওই যে সমাজ বলে একটা কথা আছে, যার নিয়মে আমরা বাধা, সেই নিয়মেই উপেক্ষা করার সাধ্যি কোনো ভদ্রলোকের নেই। দীর্ঘ সময় কান্নাকাটি চলল। অনিকা কিছুতেই তার পরিবার ছেড়ে যেতে চায় না, কিন্তু ওই যে স্বামীর ঘরে যেতেই হবে। সবাই অনেক কষ্টে অনিকাকে আমানের গাড়িতে তুলে দিল। সাফওয়ান আমানের হাত ধরে বলল, ভাই, তুমি আমার কলেজের টুকরাকে নিয়ে যাচ্ছ, ওকে একটু দেখে রাখো। তোমার সাধ্য অনুযায়ী ওকে ভালোবাসা দিয়ে আঁকলে রেখো। ও ভুল করলে শাসনও করো। ও আমার একমাত্র বোন। আমি যেহেতু তোমাকে ওর হাতে তুলে দিলাম, আমি আশা রাখছি ওকে তুমি আঁকলে রাখবে। আমান সাফওয়ানের হাতের উপর নিজের হাত রেখে বলল, ভাইয়া, এখনও আমার স্ত্রী। আমি কখনোই চাইবো না আমার স্ত্রী কখনো কোনো কষ্ট পাক। আপনি আমার ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারেন। আমি আপনার বিশ্বাসের অমর্যাদা কখনোই করব না। আয়ান এগিয়ে গিয়ে আমানের কলার ধরে বলল, দোস্ত, তোর কারণে যদি আমার বোন কষ্ট পায়, তবে তোরে আমি যে কি করমু তুই নিজেও জানিস না। আর বোনের বড় ভাই হিসেবে বলছি, আমাদের কলিজাটাকে একটু দেখে রাখিস, ওকে অবহেলা করিস না দোস্ত। অবহেলা করলে না তুই আমাকে শুলে চড়াস। শেষবারের মতো বন্ধুকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসলো আমান। অনিকা নিজের ভাইদের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমান অনিকাকে নিজের বুকে আগলে নিল। ফুলে ফুলে সাজিয়ে রাখা ঘরে বসে আছে অনিকা। কখনো পরিবারের কথা মনে পড়ে চোখ ভেসে যাচ্ছে, আবার কখনো অজানা শিহরণে বুক কেঁপে উঠছে। কেমন সব ছন্নছাড়া অনুভূতি তাকে আবদ্ধ করে নিচ্ছে। আমান কক্ষে প্রবেশ করে অনিকাকে সালাম দিল। অনিকা আমানের কণ্ঠ পেয়ে কিছুটা বিচলিত হলো, কিন্তু পর মুহূর্তে সেও সালামের জবাব দিল। আমান সপ্তপর্ণে নিজ স্ত্রীর পাশে গিয়ে বসল। চিবুক উঁচু করে ধরল নিজের সামনে। লজ্জায় আড়ষ্ট হয়ে অনিকা মাথা নিচু করে নিল। আমার নিজের স্ত্রীর লজ্জা দেখে খুশি হলো। নিজ পকেট থেকে একটা ফিঙ্গার রিং বের করে স্ত্রীকে পরিয়ে দিল। স্ত্রীর হাতে চুমু খেতে ভুলল না।
লজ্জায় অনিকা নিজেকে আরও বেশি গুটিয়ে নিল। আমান মুচকি হাসি দিয়ে বলল, বেগম, আপনি আমার জন্য কি উপহার এনেছেন? অনিকা নিজের জিভে কামড় বসালো। অতিরিক্ত লজ্জার কারণে সে সব ভুলে গেছে। লেহেঙ্গা গুটিয়ে নিজের লাগেজের দিকে এগুলো। আমান চুপচাপ স্ত্রীর কাণ্ড দেখতে লাগলো। অনিকা নিজের লাগেজ খুলে একটা বক্স বের করে আমানের হাতে দিল। আমান বক্স খুলে দেখলো একটা ব্র্যান্ডের ঘড়ি। আমি কিন্তু তোমাকে নিজ হাতে পরিয়ে দিয়েছি, তাই তুমিও। অনিকা আমানের হাতে ঘড়ি পরিয়ে দিল। তোমার নিশ্চয়ই ভারী পোশাকে কষ্ট হচ্ছে। তুমি এই পোশাকগুলো পরিবর্তন করে এসো। আমার কাছে তুমি না সাজলেও অপরূপা, বুঝলা? অনিকা স্বামীর কথা শুনে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। প্রতিটা স্ত্রী চায় তার প্রিয় পুরুষের থেকে এই বাক্যগুলো শুনতে। আমার নিজে অনিকার লাগেজ থেকে নিজের পছন্দ মতো ড্রেস অনিকার হাতে তুলে দেয়। অনিকা সেই জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। দীর্ঘক্ষণ শাওয়ার শেষে অনিকা বের হয়ে আসে। তার ছোট ছোট ঘাড় পর্যন্ত কেশ ছেড়ে দেয়, যেগুলো থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। অনিকা ধীর পায়ে এসে ড্রেসিং টেবিলের সামনে আসে। তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে থাকে। আমার অনিকার পাশে গিয়ে অনিকাকে নিজের দিকেই ঘুরিয়ে নেয়। তুমি একজন হার্ট সার্জনের হার্টকে কোথায় পাঠিয়ে দিয়েছো? এখন একে তোমারই চেক করতে হবে। আমান হুট করে গভীর আলিঙ্গনে জড়িয়ে নিল প্রিয়সীকে। এই আলিঙ্গন সেই উষ্ণ যে আলিঙ্গনে কোনো পাপ নেই, আছে শুধু আল্লাহর সন্তুষ্টি আর সোয়াব। অনিকার বিয়ে কেটে যাওয়ার পরে কেটে গেছে গোটা 20 দিন। আয়ান বেচারা তার ওয়াদা রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। মাকে সে সাপ সাপ জানিয়ে দিয়েছে, আম্মাজান, আমি কালো, নুলা, টানা কিচ্ছু নই। আপনি আমাকে দ্রুত 10 দিনের ভেতরে বিবাহ দিবেন, নাহলে আমি সন্ন্যাস নেব। ছেলের কড়া থ্রেতে লাইলা বেগম হতভম্ব। তিনি জানেন তার ছোট ছেলে ভীষণ ঠোঁট কাটা, কিন্তু তার পাশাপাশি নাক কাটাও। খুব শীঘ্রই আয়ানকে ফিরতেও হবে। দেশে এসেছে গোটা 6 মাস হলো, আর 2-1 মাস হয়তো ও আছে। ছেলে তাকে এও জানিয়ে দিয়েছে মেয়েকে সে দেখতেও চায় না। লাইলা বেগম যেমন পাত্রী পাক না কেন হোক, সে সমসাময়ী, তবু সে বিয়ে করবেই। অতঃপর সিদ্ধান্তহীনতায় ভুগে তিনি এই ব্যাপারে আলতাফকে জানালেন। আলতাফ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন আগামী 10 দিনের মাঝেই ছেলেকে সে বিয়ে দিবেন। তাই আর দেরি না করে তার ছোট বোনকে ফোন দিলেন। ছেলের এই পাগলামো থামাতে তার ছোট বোনের সাথে কথা বলাটা ভীষণ প্রয়োজন। শিমুকে সাফওয়ান একটি লাল শাড়ি উপহার দিয়ে বলেছে এটা পরে আজ রাতে তার জন্য তৈরি থাকতে। সাফওয়ানের ইশারা শিমু ঠিকই বুঝতে পেরেছে। শাড়িটা একদম ফিনফিনে পাতলা, পরলে শরীরের অনেক অংশ দৃশ্যমান হবে। যদিও শিমুর কাছে সাফওয়ানের এটা দ্বিতীয় আবদার। আজও প্রথম দিনের কথা মনে পড়লে তার শরীর ক্ষণে ক্ষণে শিউরে ওঠে। লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ওর সমস্ত শরীর। সাফওয়ান ওর লজ্জা দেখে নাকের মাথায় কামড় দিয়ে বলে, বলে দেবো, তোমার লজ্জা আমি কবে ভাঙতে পারবো? আয়নের কথা শুনে শিমু আরও বেশি লজ্জায় নুয়ে যায়। রাজিয়া বেগমের সাথে তার সম্পর্কটা এখন স্বাভাবিক। সাধারণ দাদি শাশুড়িদের সাথে নাতি বউয়ের সম্পর্ক যেমন হয়। মাঝে মধ্যে সে জিজ্ঞেস করে নতুন অতিথি আসবে কবে। দুঃখগুলো শিমুর এখন কোথায় যেন মিলিয়ে গেছে। প্রত্যেকের ভালোবাসা পেয়ে এখন তার নিজেকে ভীষণ সুখী মনে হয়। শিমু একটা জিনিস গভীরভাবে অনুভব করছে, পৃথিবীতে একটি মেয়েকে তার স্বামী যদি তাকে প্রকৃত ভালোবাসে, তাহলে কোনো দুঃখই সেই মেয়েটাকে স্পর্শ করতে পারে না। রাত নেমে গেছে আকাশ জুড়ে। সাফওয়ানের পছন্দ মতো শিমু নিজেকে সাজিয়েছে। চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে পুরো পিঠ জুড়ে। সাফওয়ান আর শিমু দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। সাফওয়ান অতি সপ্তপর্ণে নিজ স্ত্রীর কোমরে হাত রাখল। শিমুর কাছে যদিও এটা প্রথমবার নয়, কিন্তু তবুও তার শরীর শিউরে উঠল। সাফওয়ান আর শিমু চাঁদের আলোয় দাঁড়িয়ে কিছুক্ষণ চন্দ্রবিলাস করল। সাফওয়ান অবশেষে পেরেছে তার প্রেয়সীকে প্রেম পুকুরে ডুবিয়ে মাতাল করে দিতে, অভিমানী প্রেয়সীর অভিমান ভেঙে দিয়ে আপন করে নিতে। আজ শিমুর মনে সাফওয়ানের জন্য কোনো অভিযোগ নেই, আছে শুধু এক বুক ভালোবাসা।
শিমুকে কোলে নিয়ে সাফওয়ান নিজের কক্ষের উদ্দেশ্যে রওনা হলো, নিজের অর্ধভাগকে আবারও পবিত্র ছোঁয়ায় রাঙিয়ে দেবার জন্যে। ভালোবাসাময় এই রাতের সাক্ষী হলো আকাশের রঙিন তারারা। চারিদিকে মৃদু হাওয়া একজোড়া চড়ুই পাখিকে আরো মাতাল করে দিল। এই পবিত্র ভালোবাসা সত্যি সুন্দর। ভালোবাসায় মোড়ানো দিনগুলো খুব দ্রুত চলে যায়, বিপরীতে দুঃখে মোড়ানো সময়গুলো যেতে চায় না। একদিনকে মনে হয় 1000 দিনেরও চেয়েও বড়। আসলে এগুলো সব কিন্তু আমাদের চিন্তা ভাবনারই ফসল। সাফওয়ান, শিমু, আয়ান, অনিকা সবার জীবনে পরিবর্তন এসেছে। সবাই এখন যার যার জীবন নিয়ে ভীষণ ব্যস্ত। সেদিন আয়ানের জেদের কাছে হার মেনে আলতাফ আর লাইলা বেগম বাধ্য হয়েছিলেন তাকে 1 মাসের মধ্যে বিয়ে দিতে। কিন্তু দুর্ভাগ্যবশত আয়ান পাত্রীর মুখটা অবধি দেখছিল না। যখন জানতে পারল মেয়েটা তোহা, তখন তার কাছে কোনো উপায় ছিল না। যে মেয়েটার সাথে আয়ানের সম্পর্ক ঝগড়াটে শালিকের ন্যায়, সে মেয়েটার সাথে গভীর বন্ধনে আবদ্ধ হয়ে যায় নিজের অজান্তেই। সারাদিন দুজনের মাঝে টোকাটুকি লেগেই থাকে। যদিও তারা বিদেশে পাড়েই জমিয়েছে বিয়ের পরপরে, কিন্তু অভিযোগগুলো ফোন দিলেই শুনতে পারা যায়। আর অনিকা এখন 6 মাসের প্রেগনেন্ট। আমান তাকে সর্বদা আগলে আগলে রাখে, কোনো রকম কাজই তাকে করতে দেয় না। আমানের বাবা সিরাজুল সাহেব ছেলের বউয়ের জন্য এক কথায় পাগল বলা চলে। আমাদের মায়ের মেয়ে না থাকায় একটা মেয়ে পেয়ে সে যেন ভীষণ খুশি। পরিবর্তন এসেছে সাফওয়ান আর শিমুর জীবনেও। তারা আজকে প্রথমবারের মতো বাবা মা হতে যাচ্ছে। সাফওয়ান ওটি রুমের সামনে পায়চারি করছে। লাইলা বেগম আল্লাহর কাছে দোয়া করছেন। শিমুর বাবা তার 2 মেয়েকে নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে শুকনো মুখ করে। আলতাফ পূর্বের মতো মুখ গভীর করে দাঁড়িয়ে আছেন। কি রুদ্ধশ্বাস পরিস্থিতি, সময় যেন গড়ায় না। প্রতি সেকেন্ডকে মনে হয় কয়েক ঘন্টার সমান। এমন অভিজ্ঞতা হয়তো সকল হবু বাবারই হয়। প্রায় 40 মিনিট পর একজন নার্স ওটি থেকে বেরিয়ে আসে। তার হাতে সদ্য জন্মানো এক পুত্র সন্তান, যার কান্না শব্দে নীরবতা ভেঙে গেছে কিছুক্ষণ পূর্বেই। যেন এই ছোট শিশুর নিজের আগমনী বার্তা ছড়িয়ে দিচ্ছে সকলের মাঝে। বাচ্চার কান্না শব্দ পেয়ে সাফওয়ান নার্সের দিকে দৌড়ে গেল। নার্স নিজের কোলে থাকা সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাকে সাফওয়ানের কোলে তুলে দিলেন। লাইলা বেগম দৌড়ে এলেন নিজের নাতির কাছে। সাফওয়ানের পিতৃসত্তা আন্দোলিত হলো। এক বিন্দু সুখ যেন পুরো শরীর গ্রাস করে নিল। আহ, কি আনন্দ! সেটা কখনোই বোঝানো সম্ভব নয়। লাইলা বেগম নিজের নাতিকে কোলে নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। অনিকা আর রাজিয়া বেগম নিজেদের শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে উপস্থিত নেই, তবুও তারা বারবার ফোন কল করছে। আলতাফ নিজে তাদেরকে সুখবর দিলেন। তার গম্ভীর মুখে হাসি ছড়িয়ে পড়ল। দৌড়ে গেলেন নিজের নাতিকে দেখতে। ফিহা রেহাও বাদ গেল না। সাফওয়ান নার্সকে উদ্দেশ্য করে বলল, সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রী অনেক ভালো আছেন। আমি ওর সাথে কখন দেখা করতে পারবো? আরে কিছুক্ষণ পরেই। সাফওয়ানের সত্তা শান্ত হলো, আন্দোলিত হলো এই ভেবে তার স্ত্রী সন্তান উভয়ই সুস্থ আছে। বেশ কিছুক্ষণ পরে সাফওয়ানকে শিমুর কাছে যেতে দেওয়া হলো। শিমু চোখ দুটো বন্ধ করে আছে, এক হাতে স্যালাইন চলছে। ধীর পায়ে হেঁটে সাফওয়ান শিমুর পাশে বসল। শিমুর এক হাত নিজের 2 হাতের মাঝে পুড়ে নিল। কেমন লাগছে এখন তোমার? শিমু স্বামীর কণ্ঠ পেয়ে চোখ খুলে তাকালো। মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, বাবুকে দেখেছেন? সাফওয়ান উপর নিচ মাথা নাড়ালো আর বলল, জানো, একদম তোমার মতো হয়েছে দেখতে। শিমু ঠোঁটের কোণের হাসি আরো প্রশস্ত হলো। একজন নার্স ওদের বাচ্চাকে নিয়ে এসে সাফওয়ানের কোলে দিল। শিমু স্বামী আর বাচ্চাকে দেখে খুশিতে 2 চোখ বন্ধ করে নিল। তার জীবনের সর্বোত্তম পাওয়া হয়তো এটা। ওর আজ নিজেকে পরিপূর্ণ নারী মনে হচ্ছে। ওর মতো সাধারণ মেয়ে যে এত কিছু পেয়ে যাবে, সেটা ও কল্পনাও করতে পারেনি। শিমুকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে 1 মাস হলো। ও এখন সম্পূর্ণ সুস্থ। ওর সমস্ত খেয়াল লাইলা এবং রাজিয়া বেগম রাখে।
রাজিয়া বেগম এখন অনেকটা পরিবর্তন হয়েছে। বলতে গেলে শিমুর অমায়িক ব্যবহার তাকে পরিবর্তন করতে বাধ্য করেছে। গৌরগম্ভীর আলতাফ সাহেবও এখন বেশ হাসি খুশি থাকে নাতিকে নিয়ে। আয়ান আর তোহাও এসেছে ছোট সাদমানকে দেখতে। তোহার কোলে ছোট সাদমান চোখ বন্ধ করে আছে। তোহা আয়ানকে উদ্দেশ্য করে বলল, কেন? আমারও কিন্তু খুব দ্রুত একটা ফুচকি চাই। নিজেই নিজেকে সামলাতে পারে না, সে আবার পুচকা পুচকি সামলাবে। কথাটা মোটেও পছন্দ হলো না তোহার। রাগ করে সাদমানকে শিমুর কোলে দিয়ে গটগট করে নিজের কক্ষে চলে গেল। শিমু আয়ানের দিকে চোখ গরম করে তাকাতে আয়ানও তোহার পেছনে হাঁটা দিল। তাদের এই কাণ্ড দেখে লায়লা বেগম হাসতে হাসতে ড্রয়িং রুমে এসে বসলেন। যাই বলো বৌমা, আয়নের জন্য কিন্তু তোহা একেবারে পারফেক্ট। জি আম্মা, পারফেক্ট ম্যাচ। আয়ান গিয়ে তোহাকে পেছন থেকে জড়িয়ে ধরল আর বলল, এত রাগ করো কেন কথায় কথায়? তুমি তো সব আজে বাজে কথা বলে রাগিয়ে দাও। ওকে, আর রাগাবো না। আমাদের 1 ডজন বাচ্চা হবে, এবার খুশি তো? কিন্তু এত বাচ্চা দিয়ে কি করবা? ফুটবল টিম বানাবো। তোহা পেছন দিকে ঘুরে আয়ানের নাক টেপে দিল আর বলল, ওকে। শিমুকে দেখে রাখার জন্য, বাবুকে টেক কেয়ার করার জন্য সাফওয়ান শিমুকে বাড়িতেই রেখে গেছে। বাড়িতে এসেই পুত্রকে নিয়ে এই যে মরিয়া হয়ে উঠেছে, দিন দুনিয়া সব ভুলে বসেছে একদম। শিমু কয়েকবার ডেকে গেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু সাফওয়ানের কোনো পাত্তা নেই। তাই আর না পেরে খাবার বেড়ে একেবারে নিজেদের ঘরে নিয়ে এসেছে। এই যে সাহেব, খেতে তো হবে নাকি? আপনি নিজেও খাচ্ছেন না, আমার ছেলেকেও খেতে দিচ্ছেন না। খাওয়া দাওয়া সব পরে হবে। শিমু আর সাফওয়ানের সাথে তর্কে জড়ায় না। 1 প্লেট ভাত মেখে নিয়ে সাফওয়ানের কাছে যায়। 1 লোকমা ভাত সাফওয়ানের সামনে ধরে আর বলে, আসার পরে কিছুই খাওয়া হয়নি আপনার, তাই কোনো বিরক্তি না করে এগুলো মুখে পুরুন চটপট। সাফওয়ান আর মানা করে না, কিন্তু বউয়ের সাথে দুষ্টমি করতে ছাড়ে না। শিমু বিরক্ত হয়ে বলল, এক বাচ্চার বাবা হয়ে গেলেন, তবুও দুষ্টুমি গেল না। আরেক বাচ্চার বাবা হওয়ার প্ল্যান করছে। কি বলো আপু? সাফওয়ান নিজের ছেলেকে কথাটা বলে শিমুর দিকে তাকিয়ে চোখ টিপ মারে। শিমু বলে, আপনার লজ্জা জীবনেও হবে না। স্ত্রীর কাছে লজ্জা পেলে তো সন্ন্যাসী হতে হবে। শিমু সাফওয়ানকে আলতো চাপড় মেরে সাফওয়ানের কাঁধে মাথা রাখলো আর বলল, আমি আপনার সাথে বৃদ্ধ হতে চাই সাফওয়ান। আপনাকে ভালোবেসে আপনার প্রেম পুকুরে ডুবে যেতে চাই। শুধু এটুকু পেলেই আমার আর কিছুই লাগবে না। আমি তোমার প্রেম পুকুরে ডুবে নিজের অস্তিত্বের সংকটে ফেলেছি। এমন সংকট আমি বারবার পড়তে চাই। তোমার প্রেমের পুকুরে আমি এক সাধারণ মাঝি হয়ে বাঁচতে চাই। আমি তোমাকে ভালোবেসে জান্নাতে যেতে চাই। আমিও আপনাকে এপারে ওপারে দুপারেই পেতে চাই। ওদের কথার মাঝে সাদমান জোরে কেঁদে ওঠে। দুজনেই নিজেদের হুঁশে ফিরে আসে। দুজনে মুচকি হেসে আগলে নেয় নিজেদের ছেলেকে। এটাই যে তাদের ভালোবাসার সর্বোত্তম চিহ্ন। গল্পটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কিন্তু। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি আসবে নতুন কোনো গল্প। এই অবধি আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।